দেখো আজকে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির যে ক্র্যাশ কোর্স, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট টপিক পরীক্ষাতে আসে, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিককে ছেঁটে নিয়ে যে নতুন একটা টপিক তৈরি করা হয়েছে, মানে এইগুলো থেকে কোয়েশ্চেন ঘোরাফেরা করে এবং অর্থাৎ মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এগুলো থেকে আসে এবং এগুলো পড়লে প্রিপারেশনটা মোটামুটি হবে একরকমভাবে কমপ্লিট ধরে নেওয়া হয়। সেটা এই ক্লাসটা করলে মোটামুটি পাওয়া যাবে এবং বাংলাতে এটা প্রথম ক্র্যাশ কোর্স। যেগুলো আছে সেগুলোই নোটের কোয়ালিটি খানিক মানে খারাপ, কারণ বোঝাটা নিয়ে দরকার নোট কীরকম হলো, কীরকম ডিজাইন হলো, এগুলো ম্যাটার করে না। তো দেখো আজকে আমাদের যে আর্থ আর্থ মানে প্রথম কথা মুখস্থের উপরে ধ্যান দাও। হ্যাঁ, বোঝা মানে বুঝো, আর বাকি হলো মুখস্থ, ঠিক আছে? দেখো আর্থ আর্থ হচ্ছে আর্থকে আর্থের যদি পৃথিবীর যদি আকার বলা হয় বা পৃথিবী যদি আকৃতি বলা হয়, তাহলে কী বলবো? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো না, পৃথিবীর আকৃতি না গোলের মতো, না পুরোপুরি মানে এলিপসের মতো, না কিছু নাই। পৃথিবীর একটা নিজস্ব আকৃতি আছে, তার আকৃতি হলো জিওড আকৃতি। এই জিওড থেকে যে শব্দটা এসছে, জিওগ্রাফি শব্দটা এসছে, জিওড থেকে জিওগ্রাফি শব্দটা আমাদের এসেছে, ঠিক আছে? এবার ঘটনাটা হলো যে এখানে আমাদের যে রেড হোয়াইট ব্লু, আচ্ছা দেখো একটা যখনই সূর্য তৈরি হয় বা যখন একটা স্টার তৈরি হয়, তখন তার মানে থাকে রঙটা থাকে ব্লু, অথচ খুবই ব্লু, মানে তার উষ্ণতা প্রচুর টেম্পারেচার। তারপরে যদি সূর্যটা একটু পুরনো হলো, তখন তার টেম্পারেচার হোয়াইট হয়ে যায়, আবার তার টেম্পারেচার যে আরও কমে যায়, তখন তার রঙটা লাল হয়ে যায়। তো আমাদের মানে বয়স অনুসারে, বয়স বেশি হলে লাল, বয়স নতুন হলে ব্লু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে বয়স অনুসারে অনুসারে সূর্যের আমাদের কি মানে সূর্যের রঙ দেখে বয়স মাপা যায়। তা আমাদের সূর্য ভাই বুড়ো, বয়সের শেষের দিকে। হ্যাঁ, তো দেখো কীভাবে কী হয়। দেখো আগে দেখো একটা প্রথমে নেবুলা থাকে, যে পুরোপুরি গ্যাসিয়াস, যেটাকে নিহারিকা বলা হয়। এই নেবুলা ধ্বংস হয়ে স্টার তৈরি হয়। সেই স্টারে থাকে হাইড্রোজেন, অনবরত হাইড্রোজেনগুলো হিলিয়ামে রূপান্তর হচ্ছে, এতে হিট অ্যান্ড লাইট দেয়। টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস। এরা এই এর মধ্যে সূর্যের মধ্যে, তো স্টারের মধ্যে আমাদের সবসময় কী থাকে? প্লাজমা থাকে। এগুলো আরও পুরনো হয়ে তোমার হোয়াইট ডর্ফ তৈরি হয়। হোয়াইট ডর্ফ থেকে ব্ল্যাক ডর্ফ তৈরি হয়। আবার যেগুলো তোমার ধরো সূর্যের এর থেকে 1.4 গুণ বড়, যেটা বলছে চন্দ্রশেখর সীমা, সেইগুলো ধ্বংস হয়ে নিউট্রন তৈরি হয়। এই নিউট্রনগুলো পালসার হয়, আবার কোয়েসার হয়। নিউট্রনগুলো একটু বড়, সেইগুলো ধ্বংস হয়ে তৈরি হয় ব্ল্যাক হোল, ঠিক আছে? সেগুলো তৈরি হয় আমাদের ব্ল্যাক হোল। তাহলে চন্দ্রশেখর সীমা 1.4 ইন্টু সান, এটা 1.4 ইন্টু সান। হ্যাঁ, এই ওয়ানটা মনে রাখতে হবে। আর তারাসমূহকে 71টি গ্যালাক্সি বলা হয়। এবং এটা দেখো আমাদের এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা কি? আমাদের মিডল আছে গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে দেখো মানে এই গ্যালাক্সির সেন্টারটাকে বলা হচ্ছে গ্যালাকটিক সেন্টার, ঠিক আছে? তো গ্যালাক্সি থেকে অনেক দূরে থাকে সূর্য। আচ্ছা, সূর্য আছে। আচ্ছা, আমাদের সূর্য, আমাদের পৃথিবী আছে। পৃথিবী থেকে আর একটু বড় মানে আমাদের পৃথিবী থেকে সূর্য আছে। পৃথিবীর কাছে সবথেকে নক্ষত্র সূর্য, তো নক্ষত্র স্টার। তার আর কাছে সূর্যের আর একটু কাছে সূর্য আছে, যেটার নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি, যেটা স্পিড হচ্ছে 3 লাখ পার সেকেন্ড, 3 লাখ কিমি পার সেকেন্ড। তাও কত কাছে আছে বলছে, টাইম হচ্ছে তোমার 4 বছর। কারণ সূর্যের স্পিড হচ্ছে 250 কিমি পার সেকেন্ড, টাইম হচ্ছে 25 ক্রোড় পার ইয়ার। এই যে 25 ক্রোড় 4 বছর, এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছে যে এই গ্যালাক্সির যে তোমার ব্ল্যাক হোল, আমাদের যে ব্ল্যাক হোল আছে, হ্যাঁ, মিল্কি ওয়ে যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের চারিপাশে ঘুরতে এই সময়টা, ঠিক আছে? আর একটা হচ্ছে যে মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি, হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ের কাছে সব থেকে আর একটা গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির পরে আমাদের আরেকটা কাছের গ্যালাক্সি হলো NGC.M.33, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের যে এখানে এনার্জি হাই লো, দেখো সূর্য যত কাছে থাকবে, স্টার যত দূরে আছে, তার এনার্জি তত বেশি। তারপর যত কমতে থাকবে, সেগুলো ব্ল্যাক হোলের কাছে ঢুকে যাবে। তোমরা তো জানি এগুলো। এটা মনে রাখবা, 3টে গ্যালাক্সিকে একসঙ্গে বলা হয় সুপার ক্লাস্টার, ঠিক আছে? এবার এটা দেখো সূর্য খানিক জিনিস পড়ো। সূর্যকে 3টে লেয়ারে ভাগ করা যাবে। এক হচ্ছে কোর, তারপর রেডিয়েক্টিভ জোন, তারপরে কনভেক্টিভ জোন, ঠিক আছে? এবার ঘটনা হলো যে কোর আর রেডিয়েক্টিভ জোন, এখানে প্রশ্ন কোয়েশ্চেন আসে। এই রেডিও অ্যাক্টিভ জোনে কী কী থাকে? ফোটন থাকে, এক্স রশ্মি থাকে, গামা রশ্মি থাকে, এগুলো থাকে। তারপরে কোর থাকে। এই কোরেই তৈরি হয় অনেকগুলো হাইড্রোজেন মিলে হিলিয়াম, ঠিক আছে? আচ্ছা, আর এগুলোকে বলছে যে কনভেক্টিভ জোনে থাকে হাইড্রোজেন সেল, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোরে যখন
চাপ যখন প্রচুর হয় তখন যে সূর্যের ভিতরে ভেতরে যে ইগুলো মানে পদার্থগুলো সেগুলো প্রচণ্ড চাপ নিয়ে রেডিয়েক্টিভ জোন এবং কনভেক্টিভ জোন এগুলো পার হয়ে চলে যায়। এবার দেখো এদের উষ্ণতা থাকে 4000 ডিগ্রি সেলসিয়াস। এবার যে এ, ঘটনাটা হলো যে সূর্যের চারিপাশে আসার সময়তে এগুলো খুবই এ, থাকে মানে এ, মানে আকর্ষণ থাকে, যেগুলো কাছাকাছি থাকে সেগুলো তোমার কাছাকাছি এখানে তোমার আবার সূর্যের টানে পাশাপাশি আসে সেগুলা, তো সেগুলো আবার সূর্যের আকর্ষণের ফলে আবার তাহলে ব্যাক করে চলে আসে। ব্যাক করে চলে আসার পর যে হাইড্রোজেন সেলের মিডিলে ওই কনভেক্টিভ জোনে যে হাইড্রোজেন সেল থাকে সেই মিডিলে আমার কি হয়, সেগুলো আবার ব্যাক করে চলে আসার ফলে আবার সূর্যের কাছে ফিরে আসে। ওই ফিরে আসার ফলে আমার সূর্যতে অনেক দেখা যায় কি যে সোলার স্পট দেখা যায়, সৌর কলঙ্ক দেখা যায়, ঠিক আছে, যাতে উষ্ণতা থাকে 4000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেগুলো দূরে চলে যায় সেগুলো উষ্ণতা থাকে 7000 ডিগ্রি সেলসিয়াস, যেগুলো আমাদের প্রচণ্ড চাপ নিয়ে যারা দূরে সরে যায়। মানে আমাদের পৃথিবীতে অরোরা বোরিয়ালিস উত্তর গোলার্ধে আর অরোরা অস্ট্রালিস দক্ষিণ গোলার্ধে দেখা যায়, ঠিক আছে। আর সূর্যের মধ্যে যে হাইড্রোজেনগুলো যুক্ত হয় এগুলো বলছে ফিউশন প্রসেস, অর্থাৎ সানে একটা এস থাকে আর ফিউশনে একটা এস থাকে, এই নিয়ে ঠিক করে মনে রাখবা। উষ্ণতা দেখো সূর্যের তাপমাত্রা 4000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন। যে সোলার স্পট যেটা থাকে, সোলার স্পটের এই যে সোলার স্পটটা পেলে একটা এখানে সোলার স্পট তৈরি হলো, এই সোলার স্পটের বাইরের অংশটা বলছে পেরাম্বরা আর ভিতরের অংশটা বলছে অম্বারা, ঠিক আছে, সৌর কলঙ্ক বলা হয়। আচ্ছা এখানে সৌর কলঙ্ক বলা হয়। সূর্যের কোরের মধ্যে কী কী থাকে, হিলিয়াম থেকে 24%, হাইড্রোজেন থেকে 75% আর আদার্স থেকে 1%, তাহলে 100%। আচ্ছা এবার দেখো ওই যে আমার সৌর কলঙ্ক দেখা যায়, সৌর কলঙ্ক দেখা যায় 0 থেকে 40 ডিগ্রির মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট বছর মানে নির্দিষ্ট সময় অনুসারে এগুলো আস্তে 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 উত্তরায়ণ হয়, তারপর আবার দক্ষিণ দিকে দক্ষিণায়ন হয়। কিসে সোলার স্পট দেখা যায়, কনভেক্টিভ জোন, এটা মনে রাখবা। 0 থেকে 40 ডিগ্রি পর্যন্ত সময় লাগে 5.5 বছর, আবার 40 থেকে 0-তে আসতে আবার সময় লাগে 5.5 ইয়ার্স, মোট 11 বছর। এটাকে বলে সোলার স্পট সাইকেল। 2013 সাল পর্যন্ত এখন 23টি সাইকেল হয়েছে। আর ইভেন্ট হচ্ছে 100 সাইকেলকে বলা হয় ইভেন্ট। তাহলে একটা সাইকেল 11 বছর, তাহলে 100 সাইকেল মানে 1100 বছর, এটা মনে রাখতে হবে। আচ্ছা বাইরে আরও দুটো জোন আছে মানে লেয়ার আছে, তাহলে যেটা ক্রোমোস্ফিয়ার হচ্ছে কনভেক্টিভ জোনের বাইরে থাকে ক্রোমোস্ফিয়ার, তারপরে বাইরে থাকে ফটোস্ফিয়ার। ক্রোমোস্ফিয়ারের তাপমাত্রা 27,000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফটোস্ফিয়ারের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবা। সূর্যের উষ্ণতা মাপার যন্ত্র হচ্ছে পাইরোমিটার। সূর্যগ্রহণের সময় যেটুকু সূর্য দেখা যায় সেটাকে বলা হয় করোনা, এটা মনে রাখতে হবে। সূর্যগ্রহণের সময় যেটুকু স্তর দেখা যায় সেটাকে হচ্ছে করোনা, ঠিক আছে। তো সূর্যগ্রহণের সময় শুধুমাত্র সূর্যগ্রহণ হলো, সূর্যগ্রহণের পর যে সূর্যটা প্রথমে দেখা যাবে সেটাকে বলছে করোনা, এটা উজ্জ্বল থাকে বেশ, ঠিক আছে। আচ্ছা এই করোনার তাপমাত্রা থাকে 27 লাখ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ব্যাস হচ্ছে 109 × আর্থ। সূর্যের ঘনত্ব 20 × পৃথিবীর ঘনত্বের গুণ। মাধ্যাকর্ষণ শক্তি 28 × আর্থের। রোটেশন হচ্ছে ওয়েস্ট টু ইস্ট। আর ওয়েট হচ্ছে তোমার 3,32,000 গুণ পৃথিবীর ভরের থেকে। এনার্জি হচ্ছে 10⁻26 জুল/সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা প্ল্যানেট, প্রথমে স্টার হলো প্ল্যানেট, তারপর স্যাটেলাইট, তারপর অ্যাস্টেরয়েড, এরকম পড়বো আমরা। দেখো সানের সব থেকে কাছের গ্রহ বুধ, তারপরে শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে। যেসব গ্রহ পৃথিবীতে জীবনের সম্ভাবনা থাকে তাদের বলা হয় গোল্ডিলক জোন। সেসব গ্রহকে বলা হয় গোল্ডিলক জোন। আচ্ছা ইনার প্ল্যানেট হচ্ছে যে এই চারটা প্ল্যানেটকে প্রথম চারটা প্ল্যানেটকে বলা হয় ইনার প্ল্যানেট। দেখো ইনার প্ল্যানেট বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর আউটার প্ল্যানেট হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, চারটি। ইনার প্ল্যানেটের তো জানো। এবার হচ্ছে দেখো ইনার প্ল্যানেটের উপগ্রহ কম থাকে, উপগ্রহ অনেক কম থাকে, কারণ এগুলো সূর্য আছে, সব উপগ্রহকে নিজের কাছে টেনে নিয়ে আছে, তাহলে উপগ্রহ নাই, উপগ্রহ কম থাকে, আকারে ছোট থাকে, ঘনত্ব বেশি থাকে 5.5 গ্রাম/সিসি। আর উপগ্রহ বেশি থাকে কারণ এখান থেকে আকর্ষণ কম থাকে, আকার বড় থাকে, ঘনত্ব কম। মানে ঘনত্ব কম শনি 0.5 গ্রাম/সিসি, মানে ঘনত্ব বেশি, পৃথিবীর ঘনত্ব থেকে বেশি 5.5 গ্রাম/সিসি, এখানে ঘনত্ব কম শনি 0.5 গ্রাম/সিসি। গ্রহরা ঘরে পশ্চিম থেকে পূর্বে, সে ব্যতিক্রম শনি, শুক্র আর ইউরেনাস। ব্যতিক্রম হচ্ছে শুক্র আর ইউরেনাস, কীরকম মনে রাখবা দেখো এইদিকে 2 নম্বর, আবার এই দিক থেকে এটা 2 নম্বর, তাহলে এরা যে 2 নম্বর এটা পূর্ব থেকে পশ্চিমে করে, মানে 2 নম্বর জিনিস সমান্তরাল ডুপ্লিকেট হয়, এটা মনে রাখবা যে এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু, ঠিক আছে। আচ্ছা পৃথিবীর গ্রহর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর, যেটা কুম্ভ মেলা হয়। পৃথিবী থেকে দূরত্ব এবার এটা মনে রাখতে হবে যে পৃথিবী থেকে দূরত্ব, পৃথিবী থেকে সব থেকে কাছের গ্রহ হচ্ছে
শুক্র। তারপরে পৃথিবী থেকে পরে কাছের গ্রহ হলো, এটা মনে রাখবে, শুক্র, তারপরে হচ্ছে মঙ্গল, তারপরে হচ্ছে বুধ, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে ইউরেনাস, তারপর নেপচুন, যেহেতু শনিকে আর গ্রহ হিসাবে ধরা হয় না তাই। আচ্ছা, মঙ্গল আর বৃহস্পতির মাঝে আমাদের বিভিন্ন অ্যাস্ট্রয়েড পাওয়া যায়, ঠিক আছে, এটা মনে রাখবা। বুধ, বুধ গ্রহ সম্বন্ধে কিছু জানো? সূর্য সবথেকে কাছের গ্রহ। আচ্ছা, বায়ুমণ্ডল নেই, এটা মনে রাখবা। কোরিওলিস গর্তের সৃষ্টি হয়েছে, মনে রাখবা। আচ্ছা, আর এখান থেকে কিছু দেখতে হবে না, এতটুকু পর্যন্ত। শুক্র, শুক্র মনে রাখো পৃথিবীর সবচেয়ে উষ্ণতম গ্রহ বা উজ্জ্বল গ্রহ। বায়ুমণ্ডলে CO2 বেশি, SO2 বর্তমান। আর CO2 আধিক্য থাকায় তাপমাত্রা বেশি পরিমাণে শোষিত করে, এই জন্য এটা উষ্ণতম গ্রহ। পৃথিবীর রিলেটিভ, শুক্রকে বলা হয় পৃথিবীর রিলেটিভ, বা এখানে তাই জন্য সন্ধ্যা তারা, ভোরের তারা সব বলা হয়। আকার পৃথিবীর সমান, সবচেয়ে সুন্দর গ্রহ। রোটেশন 243 দিন, আর রেভলিউশন 225 দিন, এটা মনে রাখবা। পৃথিবী তো জানো আমাদের, পৃথিবী দূরত্ব অনুসারে তৃতীয়, একে নীল গ্রহ বলা হয়, প্রাণের অস্তিত্ব আছে। রোটেশন হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর রেভলিউশন হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা মনে রাখবা। মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ, কেন লাল গ্রহ? কারণ আয়রন অক্সাইডেরও বেশি পরিমাণে আছে। এর পাহাড় হচ্ছে মিক্স অলিম্পিয়া, যেটা মাউন্ট এভারেস্ট 3 গুণ উঁচু। উপগ্রহ ফোবস ও ডিমোস, ডিমোস সবচেয়ে ছোট উপগ্রহ, 25 ডিগ্রি কোণে আছে। অলিম্পাস মেস, জ্বালামুখী এখানে বর্তমান আছে, অলিম্পাস মেস, আর মনে রাখতে হবে না কিছু। বৃহস্পতি সবথেকে বড় গ্রহ, তারা সদৃশ বলা হয় একে, কালার হচ্ছে হলুদ। আকর্ষণ বল সবচেয়ে বেশি, একে ভ্যাকুয়াম ক্লিনারও বলা হয়। SO2 সর্বাধিক। আচ্ছা, উপগ্রহ গ্যানিমেড, এই উপগ্রহ গ্যানিমেড, ইউরোপা, এগুলো মনে রাখবা। গ্যানিমেড সবথেকে হচ্ছে বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ, আর কিছু মনে রাখার দরকার নেই। শনি, ঘনত্ব সবচেয়ে কম, জলের থেকেও কম, মানে ভাসে এরকম, পানির উপরে ছেড়ে দিলে শনি গ্রহ ভাসবে। বলয় আছে একটি, বলয় আছে মোট 7টি বলয় আছে, পার্ট অফ অ্যাস্টেরয়েড, মানে শনির বলয় 7টা। হ্যাঁ, এগুলো চেঞ্জ হয়, দেখে নেবে এগুলা। এটা আর মনে রাখতে হবে না। ইউরেনাসটা মনে রাখো, ইউরেনাস হচ্ছে মিথেন গ্যাস থাকায় এরকম সবুজ, সবচেয়ে শীতলতম গ্রহ, বলয় সংখ্যা 5টি। উপগ্রহ হচ্ছে ট্রিটানিয়া, উপগ্রহ হচ্ছে ট্রিটানিয়া। আর শনি গ্রহ হচ্ছে টাইটান, শনি গ্রহের উপগ্রহ হচ্ছে টাইটান, এটা মনে রাখবা। হ্যাঁ, আর নেপচুন, নেপচুনের সবচেয়ে দূরতম গ্রহ, মিথেন হিলিয়াম গ্যাস থাকায় রং নীল হয়। উপগ্রহ ট্রাইটান, তাহলে দেখো টাইটান, ট্রিটানিয়া আর ট্রাইটান, এটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিছু নোট দেখো, এখানে কিছু আছে যেটা পরীক্ষাতে খুব দেয়। হ্যাঁ, মানে কি আছে বলছে যে রোটেশন টাইম সব থেকে কম হচ্ছে তোমার শুক্র, আর বেশি বৃহস্পতি, কিন্তু রেভলিউশন টাইম সব থেকে কম হচ্ছে বুধ, আর বেশি হচ্ছে নেপচুন। ইনার প্ল্যানেট, অন্তস্থ গ্রহ বলা হয়, অন্তস্থ গ্রহকে বলা হয় টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, আর আউটার প্ল্যানেটগুলোকে বলা হয় জুভিয়ান প্ল্যানেট। উপগ্রহের তুলনায় ছোট হওয়ায় প্লুটোকে আর গ্রহ হিসেবে ধরা হয় না, প্লুটোকে বামন গ্রহ বলা হয়। ঠিক আছে, আর সেটা দরকার নাই। এবার দেখো, এখানে যে অ্যাস্ট্রয়েডগুলো আছিল মঙ্গল আর বৃহস্পতির মধ্যে, যে অ্যাস্ট্রয়েডগুলো ছিল, এই অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর দিকে আসে তখন তা বলা মেটিওর। আর যখন পৃথিবীর যেদিকে ঘোরে সেই দিকে যদি হয়ে যদি পৃথিবীর দিকে আসে, তখন পৃথিবীর কাছাকাছি গেলে তাকে বলবো মেটিওর। আর যেটা পৃথিবীতে ভিতরে ঢুকে গেলে তাকে বলবো মেটিওরাইট। কিন্তু পৃথিবীর গতির বিপরীত দিকে যদি চলে আসে তখন বলবো বোলাইট। আর এই বোলাইটগুলো যখন পৃথিবীতে পড়ে তখন তাকে বলবো টেকটাইট। আর এই টেকটাইটের ফলে পর ক্রেটার লেক তৈরি হয়েছে, মানে পৃথিবীতে বিভিন্ন হ্রদ তৈরি হয় টেকটাইটগুলো পড়ার ফলে, সেটা বলবো মহারাষ্ট্রের লুনার ঝিল। দেখো, সবচেয়ে উজ্জ্বলতম অ্যাস্টেরয়েড হচ্ছে সেরেস। হ্যাঁ, আর এই অ্যাস্টেরয়েডের ফলে আমাদের এই পৃথিবীতে এই টেকটাইট মেটেরয়েড এগুলোর ফলে আমাদের লাল বৃষ্টি হয়, রেড রেন হয়, গ্লোবাল ওয়ার্মিংও হয়। আর পৃথিবীতে এরকম মানে টেকটাইট মানে পড়ার ফলে, মানে ওই অ্যাস্ট্রোগুলো পড়ার ফলে পৃথিবীর ওজন দিন দিন বাড়ছে, আর বাড়ার ফলে পৃথিবী হেলে থাকা কমে গেছে 19 ডিগ্রি থেকে এখন বর্তমানে 23.5 ডিগ্রি, আগে 19 ডিগ্রি ছিল। এবং পৃথিবীর ঘনত্ব ও ডেন্সিটিও বাড়ছে। এবার দেখো, এইখানে বিভিন্ন রকম মিশন দেওয়া থাকে, যে পার্কার মিশন, আদিত্য মিশন, পায়োনিয়ার মিশন, এগুলো সূর্যকে নিয়ে।
মেরিনার মিশন, মেসেঞ্জার মিশন এগুলো মার্কারিকে নিয়ে, ভেগা মিশন, ভেনাস মিশন ভেনাসকে নিয়ে, স্পুটনিক অরবিট, হ্যাঁ, ভেগা মিশন ভেনাসকে নিয়ে, ভেনাস মিশন ভেনাসকে নিয়ে, স্পুটনিক অরবিট অপার্থ আর্থকে নিয়ে, মঙ্গলযান মঙ্গলকে নিয়ে, ফোবস মার্সকে নিয়ে, রোভার কিউরিওসিটি মার্সকে নিয়ে, গ্যালিলিও জুপিটারকে নিয়ে, গ্যাসপারা আর এরস অ্যাস্ট্রয়েডকে নিয়ে, এগুলো সব মানে সায়েন্টিস্টদের পাঠানো সব মিশন। ধূমকেতু অ্যাস্টেরয়েডসের ধ্বংসাবশেষ, অ্যাস্টেরয়েড ধ্বংস হয়ে যায় তখন তোমার হয়ে যায়, ওগুলো ধরুন ধূমকেতু সৃষ্টি করে, গুঁড়ো হয়ে যায় না, তখন সেগুলো আমার ধূমকেতুর আকারে পৃথিবী মানে এক এক প্রকার জোড়ালিয়ে ধূমকেতুর আকার নেই, যেগুলো পৃথিবীতে আমাদের চলে আসে। দেখো এরকম অ্যাস্টেরয়েড, যেমন হচ্ছে এরকম কিছু অ্যাস্টেরয়েড দেখা যায়। ইকেওয়াস স্কি, যেটা দিনে দেখা যায়। ইঞ্চি 3 বছর পর পর দেখা যায়। কোহেতুক 7600 বছর পর পর দেখা যায়। বা হ্যালিল ধূমকেতু যেটা আছে সেটা 7600 পর পর দেখা যায়। আচ্ছা, এই যে আমরা যে অ্যাস্টেরয়েড পাবো, এই অ্যাস্টেরয়েডটার মাথাটা হচ্ছে নিউক্লিয়াস, তারপরে এটা বলবো কোমা, তারপর এইটা বলবো ফোকাস, আর এইটাকে বলবো লেজ অর্থাৎ ডাস্ট টেল। আচ্ছা দেখো, হ্যাঁ, এগুলো দেখো কোরিওলিস বলের প্রভাবে আমাদের পৃথিবীতে রোটেশন হয়। আর রেভলিউশন মানে সূর্য চারদিকে ঘোরা, রেভলিউশনটা বলছে সূর্যের চারদিকে ঘোরা। এখানে ঋতু পরিবর্তন হয়, দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়, বিয়ার পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, মেরুমণ্ডল তো জানো 6 মাস দিন 6 মাস রাত্রি হয়, বাদ দিলাম। টলেমি সূর্য ঘোরে পৃথিবী স্থির, টলেমি বলে হলো। কোপার্নিকাস বলে হলো পৃথিবী ঘোরে, আর কেপলার বলে হলো সব গ্রহ ঘোরে উপবৃত্তাকার কক্ষপথে ঘটে, কক্ষপথে। আর গ্যালিলিও বলেছিল পৃথিবীর আকার গোল। এটা কে কী বলেছিল এটা মনে রাখবা। আচ্ছা দেখো, আর্থ আর্থ যখনই সূর্য ডেকে যখন আর্থ যখনই ঘোরে, তখন 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থেকে বেশি হয়, অলমোস্ট 15 কোটি কিমি। এই 4 জুলাই এটাকে বলছে অপসূর, এটাকে বলছে অ্যাফেলিয়ন। আর যখন কাছে থাকবে তখন তাকে বলবো অনুসূর, তাকে বলছে পেরিলিয়ন। এটা 3 জানুয়ারি হয়, ঠিক আছে। এখান থেকে আর সেরকম কিছু নাই। হ্যাঁ, মুনটা দেখো, চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব 3,84,000 কিলোমিটার। চাঁদ থেকে পৃথিবীর আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। চাঁদে বায়ুমণ্ডল নেই, চাঁদের গর্তগুলোকে ক্রেটার বলা হয়। চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর 1/6। চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে সময় লাগে 28 দিন, ঠিক আছে। আচ্ছা, চাঁদ যখন পৃথিবীর কাছে আসে তখন তাকে বলছে পেরিজি, আর যখন পৃথিবী থেকে দূরে চলে যায় তখন তাকে বলবো অ্যাপেজি, হ্যাঁ। আচ্ছা, এগুলা কিছু করতে হবে না, পেরিজি কাছে আর অ্যাপেজি দূরে। আচ্ছা দেখো, সূর্য, আচ্ছা দেখো সূর্য তো এখানে আছে, পৃথিবী তো এখানে আছে, চাঁদরা ঘুরছে পরপর, চাঁদ তো চক্কর মারছে। তো এখানে কী কী দেখো হবে, দেখো চাঁদ যখন চক্কর মারে তখন তো তখন কি হয়, চাঁদ তখন পুরোটা অন্ধকার থাকে, ঠিক আছে। এখানে সূর্যটার পরে যখনই তখন আবার আসে, তখন ঠিক তির্যকভাবে যখন আসে তখন তোমার এখানে আলোটা হয়, আর নিচে যখন তোমার অন্ধকার হয়ে যায়। তারপরে এরকম করতে আলো হয়, অন্ধকার হয়ে যায়। এটাকে তোমার এটা যখন আসে পৃথিবী থেকে অপবর্তনের ফলে, অপবর্তন পড়েছ, তারপরে এখানে এটা আলো দেখায়, আর নিচেরটা আমাদের দেখায় কি যে কালো দেখায়। তো এখানে দেখো বলছে যে এই যে অর্ধেক থেকে অর্ধেক হলো, এটাকে বলছে ফুল মুন্ডে, অর্থাৎ একটা থেকে একটা মাসের একদিক থেকে একদিকের হচ্ছে ফুল মুন্ডে, অর্থাৎ হচ্ছে পূর্ণিমা, ঠিক আছে। পূর্ণিমা হলো, অর্থাৎ পূর্ণিমা কখন হচ্ছে, তোমার হচ্ছে যে যখন সূর্য আর এই চাঁদের মাঝখানে যখন পৃথিবী থেকে যায়, এটা যখন আবার আস্তে 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 আসছে, তখন তা বলবো অমাবস্যা, অর্থাৎ চাঁদটা পৃথিবী থেকে গেছে, চাঁদটা মিডলে থেকে গেছে, সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ থেকে গেছে, এটাকে বলছে অমাবস্যা, এটাকে বলছে নিউমন্ডে, এটাকে বলছে নিউমন্ডে, ঠিক আছে। তো এটা বুঝতে পারলা। আর তাহলে ফুলমুন্ডে নিউমন্ডে, তাহলে যে কৃষ্ণপক্ষ, তাহলে একদিকটাকে বলছে কৃষ্ণপক্ষ, এক তো 14 দিনকে বলছে কৃষ্ণপক্ষ, আর পরের 14 দিনকে বলছে শুক্লপক্ষ, টোটালটা 28 দিন লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা বুঝো, একই মাসে দুটি পূর্ণিমা পড়লে, অর্থাৎ একই মাসে দুটি পূর্ণিমা পড়লে দ্বিতীয় পূর্ণিমাটাকে বলা হয় ব্লু মুন। আর এটা দেখা বলে সূর্যগ্রহণ কখন, যখন সূর্যগ্রহণ হচ্ছে যে পৃথিবী থেকে তুমি সূর্যকে দেখতে পাবে না, চাঁদ মিললে থাকলে তুমি পৃথিবী থেকে সূর্য দেখতে পাবে না। আর যে তোমার কারণ চাঁদের আলোটা এদিকে পড়বে, এদিকে তোমার আলো পড়বে না, তাই তখন তুমি সূর্য দেখতে পাবা না। সূর্যগ্রহণ একে বলছে অমাবস্যার তিথি,
আর পৃথিবী, সূর্য আর চাঁদ তখন বললো চন্দ্রগ্রহণ, পূর্ণিমা তিথি, রেড কালার বলছে রেড মুন। ঠিক আছে, তো এটাকে বলবো, এটাকে তখন কী দেখাবে, রেড দেখাবে, রেড কালার বা রেড মুন বলবো চন্দ্রগ্রহণ হলে। কারণ এটা আলো হবে, এটা এটা লাল হবে, এটা আলো হবে, এটা লাল হবে, এটা এদিকটা তখন আমরা রেড কালার বা রেড মুন বলা হয়। দেখো দেখো এই যে আমাদের মানে বুধ আর শুক্র সূর্যের মাঝখানে থাকা সত্ত্বেও গ্রহণ লাগে না, কারণ দূরত্বের জন্য। মানে বেশি দূরত্ব হলে ঠিক বুঝতে পারা যায়, কারণ আমার কাছে কেউ আছে তো আমি সামনে বস্তু দেখতে পাবো না, কিন্তু ওই যে দূরে চলে যায় কিন্তু পেছনে আমরা দেখতে পাবো, কারণ একটা ট্রানজিট বলছে এখন ট্রানজিট। লাইকা কুকুর ট্রানজিট মানে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, লাইকা কুকুর প্রথম পাঠানো হয়েছিল চাঁদে 1969 সালে নীল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন অ্যাপোলো মিশন সি অফ ট্রায়াঙ্গুলারিতে পৌঁছেছিল। চাঁদের বিশাল সমতল, মারিয়া সমতল, মনে রাখবা। তো এতক্ষণ পর্যন্ত আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি পার্টগুলো গেল, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরিবেশের উপাদান। পরিবেশ হচ্ছে লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, এগুলো আমাদের পড়তে হবে। তো অ্যাটমসফিয়ার কি, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি উপর পর্যন্ত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এটা গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা মিশ্রণ দিয়ে গঠিত। তাহলে বায়ুমণ্ডলের সংজ্ঞা বলছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ নাইট্রোজেন। বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ হচ্ছে কী কী, নাইট্রোজেন। আচ্ছা, বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অক্সিজেন, যেটা হচ্ছে 18.08 থাকে, এটা হচ্ছে 20.94 থাকে। আর আর্গন 0.93, কার্বন ডাইঅক্সাইড 0.33। এগুলো মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড 0.03, অক্সিজেন 21%, আর্গন 0.93, এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার হচ্ছে যে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হোমোস্ফিয়ার, 0 থেকে 90 ভূপৃষ্ঠ থেকে। আর হেটারোস্ফিয়ার হচ্ছে 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এবারে যে আমরা যদি ভাগ করলাম, কিন্তু উচ্চতা ও তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করা হয়েছিল। দেখো, ট্রপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এটা 18 কিমি পর্যন্ত বিস্তৃত, কিন্তু মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত। গড় উচ্চতা 12 থেকে 18। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা সবই দেখা যায়। ঠিক আছে, তো এই স্তরে আচ্ছা, এই স্তর থেকে যত ওপরে যাওয়া ওঠা যায় তত তাপমাত্রা কমতে থাকে, এটা মনে রাখবা। এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, মনে রাখবা। একদম ওপরের স্তরকে বলা হয় ট্রপোপোজ। ঠিক আছে, ওপরের স্তরকে বলা হয় ট্রপোপোজ। আর স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরে 50 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এখানে ধূলিকণ জলীয়বাষ্প না থাকায় মেঘ, ঝড়, বৃষ্টি হয় না। শান্ত আবহাওয়া, এই জন্য জেট বিমান চলাচল করে। এই স্তরে 20 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন স্তর থাকে, যা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এবং পৃথিবীর জীবজগৎকে স্কিন ক্যান্সার হতে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই স্তরের উপরে স্তরকে বলা হয় স্ট্র্যাটোপোজ। মেসোস্ফিয়ার 50 কিমি থেকে 80-90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এটি বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর, মনে রাখবা। আচ্ছা, মহাকাশ থেকে যেসব উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে, তাই এই স্তরে এসে ঘর্ষণের ফলে পুরো ছাই হয়ে যায়। এখানে কাওয়া পড়লা, এর উপরের সীমানাকে বলা হয় মেসোপোজ। আচ্ছা, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার 90 কিমি থেকে 300 থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরে বিস্তৃত। এই স্তরে গ্যাসীয় কণাগুলো আয়নিত অবস্থা থাকে। পৃথিবী থেকে পাঠানো রেডিও বা বেতার তরঙ্গ এই স্তরে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, যার ফলে রেডিও যোগাযোগ সম্ভব হয়। এখানে মেরু যদি দেখা যায়। আটা হচ্ছে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের ওপরে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বাইরে বাতাস নেই বললেই চলে। এখানে প্রধানত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দেখা যায়। কৃত্রিম উপগ্রহ এই স্তরে বসানো হয় এক্সোস্ফিয়ারে। এর ওপরে আরেকটা স্তর বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, যার নাম দিয়েছেন ম্যাগনেটোস্ফিয়ার, যা প্রায় 10,000 কিমি যা প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত, যেখানে পৃথিবীর চৌম্বকক্ষেত্র কাজ করে। এটা মনে রাখবা। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ শব্দ ঘটনা। অ্যালবেডো, সূর্য থেকে পৃথিবীতে যে তাপমাত্রা আসে তার প্রায় 34 থেকে 35% মেঘ বা বায়ুমণ্ডল প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়, যা পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না। একে বলা হয় অ্যালবেডো, কথাটা মনে রাখবা। ইনভার্সন অফ তাপমাত্রা, সাধারণত উচ্চতা বলে তাপমাত্রা কমে, কিন্তু পাহাড়ি উপত্যকায় অনেক সময় উল্টো ঘটনা ঘটে। রাতের বেলা পাহাড়ের ঢাল বেয়ে ঠান্ডা ভারী বাতাস নিচে নেমে আসে, একে বলা হয় ক্যাটাবলিক ওয়াইন্ড। এবং উপত্যকা গরম বাতাস উপরের দিকে
ঠেলে ঠেলে দেয়। এর ফলে উপরের বাতাস গরম আর নিচের বাতাস ঠান্ডা হয়। একে 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 তাপমাত্রা বৈপরীত্য বলা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, 9 পড়েছিলাম আমরা, ঠিক আছে। দেখো এখানে দেখো কী বলছে, এই জিনিসটা ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা। যে দেখো ট্রপোস্ফিয়ার, এখানে হট এয়ার বেলুন ঘুরে, এখানে এখানে প্যাসেঞ্জার প্লেন এখানে থাকে। হ্যাঁ, এখানে তাপমাত্রা 15 to -56 সেলসিয়াস আছে। এখানে 0 থেকে 12 থেকে 18 কিমি পর্যন্ত, তাহলে 11 থেকে 50, 50 থেকে 80, 90, 80, 90 থেকে 800, 800 থেকে 3000, এখানে 10,000 বলেছিলাম, 3000। এখান থেকে স্পেসশিপরা এখানে ঘুরে, এখানে দেখো স্যাটেলাইট, স্পেসশিপ সব। আর এখানে দেখো অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিয়ালিস, এগুলো এখানে থার্মোস্ফিয়ারে দেখা যায়। আর মেসোস্ফিয়ারে সব তোমার মেটিওরসগুলো এখানে আসে, মেটেরিওলজিক্যাল রকেটগুলো এখানে ঘুরে এখানে। হ্যাঁ, স্পেসশিপ এটা আলাদা, আর মেটেরিওলজিক্যাল রকেট এখানে আলাদা। এটা তোমরা এটা এখানে ভালো করে দেখে লিও, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়াস ক্লাউড। আচ্ছা, এটা মনে রাখবা, সাইরো মানে এই মেঘ, বিভিন্ন টাইপের মেঘগুলোকে মনে রাখার আগে তোমরা এগুলো মনে রাখবা। সাইরো মানে হচ্ছে অনেক উঁচুতে অবস্থিত, অল্টো মানে আকাশের মধ্যবর্তী উচ্চতা, স্ট্র্যাটো স্তরযুক্ত বা চাদরের মতো, কিমিউলো মানে স্তূপীকৃত বা পেঁজা তুলোর মতো পাঁজা, কিমিউলো মানে পাঁজা তুলোর মতো, আর নিম্ব মানে বৃষ্টিবাহী, নিম্ব মানে হচ্ছে বৃষ্টিবাহী, রেয়ার বেরিং। তাহলে আবার বললাম, আমার ভালো পড়ো। সাইরো মানে অনেক উঁচুতে, বরফের কণা দিয়ে ধরলে। অ্যাল্টো মানে হচ্ছে আকাশের মধ্যবর্তী উচ্চতা, স্ট্র্যাটো মানে স্তরযুক্ত, কিমিউলো মানে স্তূপীকৃত বা পেঁয়াজের তুলার মতো। উচ্চ আকাশের মেঘ অধিক উচ্চতায় হিমাঙ্কনে যে তাপমাত্রা থাকার কারণে এই মেঘগুলো মূলত বরফ কণা দিয়ে তৈরি। এখানে কি বলছে, এখানে সাইরো ছিল তো, সিরাস সাইরো স্ট্যাটাস, আকৃতি ভিন্ন পালকা পাখির লেজের মতো। দেখো সাইরো স্ট্যাটাস মেঘ থাকে সবচেয়ে উঁচুতে, সাধারণত পরিষ্কার আবহাওয়া ইঙ্গিত দেয়, তবে ঝড় পূর্বাভাস হিসাবে আকাশে দেখা যেতে পারে। সাইরো স্ট্যাটাস, সাইরো কিমিউলাস। দেখো এখানে আকাশের উপরে যে মেঘগুলো থাকে না, উচ্চ আকাশের মেঘ, যদি এখানে মেঘগুলোকে 3 ভাগে ভাগ করবে। এক হচ্ছে উচ্চ আকাশের মেঘ, মধ্য আকাশের মেঘ, আর নিম্ন আকাশের মেঘ। উচ্চ আকাশের মেঘ কি সাইরাস, তারপরে সাইরো স্ট্র্যাটাস, আর একটা সাইরো কিমিউলাস। দেখো সাইরো কিমিউলাস একে ম্যাকেরেল স্কাইও বলা হয়। ম্যাকেরেল স্কাই অর্থাৎ যেটি ম্যাকেরেল মাছের মতো দেখতে হয়, ম্যাকেরেল স্কাই, সাইরো কিমিউলাস। আর সাইরো স্ট্যাটাস এগুলো বরফ। দেখো এই মেঘ সূর্য বা চাঁদের চারপাশে বলয় বা হ্যালো তৈরি করে, বলয় বরফ কণার মধ্যে দিয়ে আলোর প্রদর্শনের কারণে। এটি পরীক্ষার সাথে বেশি আসে যদিও। সাইরো স্ট্যাটাস, আর একটা হচ্ছে তোমার সাইরাস, সবচেয়ে উঁচুতে থাকা মেঘ। সাইরাস সবথেকে উঁচুতে থাকা মেঘ, তাহলে এটা মনে রাখবা। সাইরো মানে সব থেকে উঁচুতে, অ্যাল্টো মানে মধ্যবর্তী, স্ট্র্যাটো মানে স্তরীকৃত, কিমিউলো মানে যে পেঁয়াজের তুলার মতো। সাইরো স্ট্যাটাস, সাইরো কিমিউলাস, সাইরো স্ট্যাটাস, সাইরাস আর সাইরো কিমিউলাস। কিমিউলাস মানে হচ্ছে মেঘ যত। নিম্বাস মানে হচ্ছে মেঘ, নিম্বাস মানে হচ্ছে মেঘ। হ্যাঁ, নিম্ব মানে মেঘ, কিমিউলো মানে পেঁজা তুলোর মতো। এটা 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 এখানে দেখো নি, দেখো লিঙ্ক করে নাও তোমরা। হ্যাঁ, আর অ্যাল্টো কিমিউলাস অর্থাৎ যেটা মাঝে শিপ ক্লাউড বলা হয় বা ভেনা মেঘ বলা হয়, এই অ্যাল্টো কিমিউলাসকে। আর অ্যাল্টো স্ট্যাটাস ওয়াটারি সান বলা হয়, ওয়াটারি সান। এটা হচ্ছে ওয়াটারি সান। এগুলো এটি একটানা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, একটানা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেয়। কোনটা? অ্যাল্টো স্ট্যাটাস ধূসর নিরাবহ ধূসর চাদরের মতো, যা পুরো আকাশ ঢেকে রাখে। আচ্ছা, নীল স্তরের মেঘ, নিম্ন স্তরের মেঘ, এটা হচ্ছে স্ট্যাটাস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশা তৈরি হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর স্ট্র্যাটো কিমিউলাস বৃষ্টি ঘটায় না, পরিষ্কার আবহাওয়ার ইঙ্গিত দেয়। স্ট্র্যাটো কিমিউলাস পরিষ্কার আবহাওয়া ইঙ্গিত দেয়।
আর নিম্ব স্ট্যাটাস এগুলো গাঁড়ে এগুলো বজ্রপাত একটানা বৃষ্টি এগুলো মেঘের জন্য দায়ী। বর্ষাকালে এগুলোই হয়। আর এখানে আরেকটা আছে যে উল্লম্বভাবে বিস্তৃত মেঘ, আরেকটা আছে। এই মেঘ চারপাশে না ছড়িয়ে উপরের দিকে উল্লম্বভাবে বিস্তৃত থাকে, যেমন কিমিউলাস, একটা পেঁচা তুলোর মতো, যার তলদেশ সমতল ও শীর্ষভাগ গোলাকার। ফেয়ার ওয়েদারি ক্লাউডস বলা হয় কিমিউলাস। আর কিমিউলো নিম্বাস, এগুলো বিপজ্জনক মেঘ। নিম্বাস মানে মেঘ মনে রাখবা। কোন মেঘ সূর্য ও চাঁদের আবহাওয়া বলয় তৈরি করে? সাইটোস্ট্যাটাস, পরীক্ষা থেকে আসে। কোন মেঘ বজ্রবিধ্বস্ত? কিমিউলো নিম্বাস। আচ্ছা, বজ্র ছাড়া একটানা বৃষ্টি নিম্ব স্ট্যাটাস। এই নিম্ব থাকলেই ঝড় বৃষ্টি হবে। আকাশ সর্বোচ্চ স্তরে থাকা বরফ কণার মেঘ সাইরাস, সেটা মনে রাখবা। ম্যাকেট্রাল স্কাই সাইরো কিমিউলাস। নিম্বাস অর্থ কী? বৃষ্টিবাহী। কলিফ্লাওয়ারের মধ্যে দেখতে মেঘটা কিমিউলো নিম্বাস। কলিফ্লাওয়ারের মধ্যে দেখতে কিমিউলো নিম্বাস। পেঁজা তুলোর মধ্যে দেখতে কিমিউলাস। ওখান থেকে দেখলে মুখস্থ যাও, পুরোটা মুখস্থ করে নাও এটা। হ্যাঁ, এই মেঘ নিয়ে বুঝতে যাবে না, সে মুখস্থ করে নাও। সাইরোনিম্বাস স্ট্যাটাস, কিমিউলাস, হ্যাঁ কিমিউলাস আর অ্যাল্টোকিমিউলাস। আর স্ট্যাটোকিমিউলাস আর অ্যাল্টোস্ট্যাটাস, কিমিউলোনিম্বাস, নিম্বো স্ট্যাটাস আর সাইরাস। জাস্ট শুধু দেখে নাও, মানে একবার ওটা পড়ে একবার দেখে নেবা, ঠিক আছে? আর জলপ্রবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, হ্যাঁ ভূমিরূপগুলো দেখো, এগুলোতে পরীক্ষাতে কোশ্চেন আসে বেশ, ভূমিরূপগুলো থেকে। ভূমিরূপ আমি আগে বলি, এই যে মেঘটা যেটা আছে না, এই মেঘটাকে তোমরা অ্যাল্টো, তারপরে স্ট্র্যাটো, কিমিউলাস, সাইরাস, নিম্বাস, এগুলো প্রথমে মানেগুলো বুঝো। মানেগুলো বুঝে তখন তোমরা সিস্টেম করে নিজের মতন ট্রিক করে এটা পড়ে নাও। আমি তো তোমাদেরকে ভিডিও পোস্ট করে দেখে নিও। হ্যাঁ, আমি শুধু একবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একবার, জাস্ট আমার কাজ হচ্ছে তোমাদেরকে নোটটা একবার দেখিয়ে দেওয়া। জলপ্রবাহ দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ। রিল, জলের প্রবাহের ফলে মাটিতে তৈরি হওয়া খুব সরু আর অগভীর নালা, রিল। গালি, রিলগুলি বড় হয়ে তৈরি হয় গালি। আচ্ছা, র্যাভাইন, গালির থেকে বড় কিন্তু উপত্যকা থেকে ছোট, অগভীর খাত, র্যাভাইন। ব্যাডল্যান্ড টপোগ্রাফি, নরম শিলাস্তরের ওপর দিয়ে গালি ও র্যাভাইন ক্ষয়ের ফলে সৃষ্ট হওয়া অত্যন্ত এবড়োখেবড়ো ভূমি, ব্যাডল্যান্ড টপোগ্রাফি। চম্বল উপত্যকায় দেখা যায়, পরীক্ষাটা কোয়েশ্চেন আসে কিন্তু। বলসন হচ্ছে শুষ্ক মরু অঞ্চল, চারপাশে পাহাড় ঘেরা অববাহিকা, বলসন। ফ্লায়া, বলসনের মাঝখানে জল জমে তৈরি হওয়া অস্থায়ী হ্রদ, ফ্লায়া। পেডিমেন্ট, পর্বতের পাদদেশে ক্ষয়ের ফলে গঠিত পাথুরে আর মৃদু ঢালু সমতলকে বলা হয় পেডিমেন্ট। বাজাদা, পেডিমেন্ট ও প্লায়ার মাঝখানে একাধিক পলি শঙ্কু একসাথে মিশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমি, বাজাদা। তাহলে সঞ্চয় কার্যের ফলে কার মধ্যে? পেডিমেন্ট আর প্লায়া। পেডিমেন্ট কি? পর্বতের পাদদেশে ক্ষয়ের ফলে গঠিত পাথুরে আর মৃদু ঢালু সমতল ভূমি। এই দেখো, ওয়াসিস হ্রদ, প্লায়া, আচ্ছা অ্যালোভেল ফ্যান। আচ্ছা, এগুলো পড়বো, এগুলো পরে দেখো। পেডিমেন্ট, এটা পেডিমেন্ট। হ্যাঁ, পর্বতের পাদদেশেও লেখা আছে, পর্বতের পাদদেশে ক্ষয়ের ফলে সৃষ্ট। আর এটা হচ্ছে প্লায়া হ্রদ, বলসনের মাঝে শুষ্ক মরু অঞ্চল, চারপাশে পাহাড় ঘেরা অববাহিকা। তো দেখিলি। আর বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ হচ্ছে মাশরুম রক, ব্যাঙের ছাতার মতো দেখতে আকৃতি বিশিষ্ট। ইনসেল বার্জ, প্রায় সমতল ভূমির উপর হঠাৎ মাথা তুলে থাকা বিভিন্ন খাড়া পাহাড় বা টিলা। আর ডেমোজেলস, নরম পাথরের ওপর কঠিন পাথর টুপির মতো অবস্থান করে থাকা বলা হয় ডেমোজেলস। জুগেন, নরম ও কঠিন পাথরের সমান্তরাল থাকা ক্ষয়ের ফলে গঠিত টেবিলের মতো আকৃতির ভূমি। আর ইয়ারদাং হচ্ছে বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত পাথরের দীর্ঘ শৈলশিরা। আর ওয়াইন ব্রিজ অ্যান্ড ওয়াইন, বায়ুর ঘর্ষণে পাথরের ওয়াইন ব্রিজেস অ্যান্ড উইন্ডোজ। বায়ুর ঘর্ষণে পাথরের গর্ত তৈরি হলে তাকে উইন্ডো, আর সেই গর্ত বড় হলে খিলানের মতো আকার ধারণ করলে তাকে বলা যায় উইন্ড ব্রিজ। দেখো, রিল, গালি, র্যাভাইন, ক্যানিয়ন, গর্জ বেশি হলে আর ব্যাডল্যান্ড টপোগ্রাফি, ঠিক আছে? আচ্ছা, রিপেল, বায়ু প্রবাহের ফলে বালির ওপর তৈরি হওয়া ছোট ছোট ঢেউ খেলানোর দাগ রিপেল মার্ক বলা হয়। স্যান্ড ডিউনস,
মরুভূমির বায়ুর দ্বারা বালি সঞ্চিত হয়ে তৈরি হয় উঁচু ডিপি স্যান্ড ডিউনস। লঙ্গিটিউডাল ডিউন হয় আর ট্রান্সফার ডিউন হয়। বায়ুপ্রবাহ সমান্তরালে, বায়ুপ্রবাহ আড়াআড়ি বা সমকোণে। বারখান অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি। প্যারাবোলিক ডিউনস ইউ আকৃতির বালিয়াড়ি। স্টার ডিউনস স্টারের মতো। লোয়েস বায়ুবাহিত অত্যন্ত সূক্ষ্ম পলীয় ধুলোকণা মরুভূমির প্রান্ত থেকে সঞ্চিত মরুভূমির প্রান্তে। দেখো লোয়েস হচ্ছে দেখো বায়ুবাহিত অত্যন্ত সূক্ষ্ম পলি আর এবং ধুলোকণা মরুভূমির প্রান্তে সঞ্চিত হয়ে তৈরি হওয়া সমভূমি। এটি খনিজ সমৃদ্ধ কৃষিকাজের জন্য উপযুক্ত। দেখো এটা দেখিলে লিনিয়ার ডিউনস, প্যারাবোলিক ডিউনস, স্টার ডিউনস, বারখান, ট্রান্সভার্স। এখানে বারখানটা পরীক্ষাতে আসে, দেখো বারখানটা এখানে হচ্ছে স্যান্ড ডিউনস রাইপেল। বারখানটা এখানে বারখানটা মনে রাখবা যে বারখানটা এরকম। হ্যাঁ, বারখানটা এরকম। বারখান অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকার বারখান। আর এটা হচ্ছে প্যারাবোলিক ডিউনস। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে প্যারাবোলিক ডিউনস। এটা প্যারাবোলার মতো প্যারাবোলিক ডিউনস। আর ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র আর ইন্টেরিয়র। দেখো আর্থ ইন্টেরিয়রে যদি ভাগ করা যায় তাহলে এখানে এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। এখানে সমস্ত প্রাণীগত লিভিং থিংস বাস করে। মালভূমি, ল্যান্ডফর্ম, ওশান টোশান থাকে। হ্যাঁ, এখানে কার্স্ট দুটি বিভক্ত। ক্রাস্ট দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে কন্টিনেন্টাল আর একটা হচ্ছে ওসিয়ানিক। ঠিক আছে, তো এটি প্রধানত ব্যাসল্ট আর গ্রানাইট শিলা দিয়ে গঠিত। এটা মনে রাখবা, ব্যাসল্ট আর গ্রানাইট শিলা দিয়ে। এই রাসায়নিক গঠন অনুযায়ী প্রচুর পরিমাণে সিলিকা আর অ্যালুমিনিয়াম থাকে, তাই একে সিয়াল বলা হয়। ম্যান্টেল কার্স্টের নিচে ম্যান্টেল থাকে। কার্স্টের ঠিক নিচে স্তর হলো ম্যান্টেল। এর দুভাগে ভাগ করা যায়, আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল। আপার ম্যান্টেল সলিড আর লোয়ার ম্যান্টেল সেমি লিকুইড। এখানে গলিত খনিজ পদার্থ হলো পৃথিবীর ম্যাগমা এর প্রধান উৎস। দেখো ম্যাগমা কোথায় থাকে? ম্যান্টেলে। আচ্ছা দেখো রাসায়নিক গঠন অনুযায়ী এই স্তরে সিলিকা ম্যাগনেসিয়ামের আধিক্য থাকায় এখানে সীমা বলা হয়। ম্যান্টেলকে বলা হয় সীমা। সীমা বলা হয়। আর কোরও দু প্রকার, আর আউটার আর ইনার। এটাকে বলছে নিফে। নিকেল আয়রন বেশি থাকা বলে নিফে। অলরেডি সব পড়েছো, দেখো ওটা কথা বলি। আমি তো তাড়াতাড়ি পড়েছি, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল ফ্যানেল হ্যান ত্যান হাবে যাবে বিভিন্ন রকম থাকবে, খুঁজতেই সারাদিন শেষ আমার যেটা হয়েছে। কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড স্টেটস, রাসায়নিক গঠনের অবস্থা। লিথোস্ফিয়ার, অ্যাস্ট্রোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। দেখো লিথোস্ফিয়ার হচ্ছে যে ক্রাস্ট ও ম্যান্টেলের ওপরে কঠিন অংশ। ঠিক আছে, ক্রাস্ট এবং ম্যান্টেলের ওপরে কঠিন অংশ। অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে লিথোস্ফিয়ার থেকে নিচে, ম্যান্টেলের লিকুইড বা সেমি লিকুইড অংশটিকে অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়। প্লেটগুলি এই স্তরে ভাসমান অবস্থায় মুভ করে, এটি ম্যাগমার প্রধান উৎস। আর মেসোস্ফিয়ার অ্যাস্থেনোস্ফিয়ার নিচে অবশিষ্ট অংশকে বা লোয়ার ম্যান্টেল ভূতত্ত্বীয় বিদ্যায় মেসোস্ফিয়ার হিসাবে চিহ্নিত করা যায়। আচ্ছা দেখো এবার ডিসকন্টিনিউয়াস। দেখো এখানে তোমরা দেখে নিও, কিন্তু এই জায়গাটা দেখো একবার তোমরা। ঠিক আছে, এই জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এই জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে ভূমি, সমুদ্র, পাহাড়। দেখো ভূত্বক 0 থেকে 30। একটাকে বলছে সিয়াল আর একটাকে বলছে সীমা। ঠিক আছে, একটা বলছে সিয়াল, একটা হচ্ছে সীমা। সিয়াল আর একটা হচ্ছে সিয়াল। এটাকে বলছে সিলিকন আর অ্যালুমিনিয়াম ক্রাস্ট, সিয়াল। আর এবার হচ্ছে ভূত্বক হলো। আচ্ছা এবার এখানে তাকাও যে সিয়াল আর সীমা, এই সিয়াল আর সীমা যে রেখা দিয়ে বাদ হয়েছে তা বলছে কনরাড চুক্তি। আচ্ছা এবার এইখানে দেখো গুরুমণ্ডল, এই গুরুমণ্ডল বা ম্যান্টেল, এটাকে বলছে বহিঃ গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল। এই বহিঃ গুরুমণ্ডল আর সীমা এই দুটো ভাগ হয়েছে যে রেখা দ্বারা, এটা হচ্ছে মোহরবেশিক বিযুক্ত রেখা। আর বহিঃ গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল
এটা ভাগ হয়েছে রেপিত্তি বিযুক্তি, নিম্ন গুরুমণ্ডল আর বহিক গুরুমণ্ডল, বহিক কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি, আর বহিক কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল লেহম্যান বিযুক্তি। এগুলো দেখে লিও। 30 কিলোমিটার 0 থেকে 30, 30 থেকে 700, 700 থেকে 2900, 2900 থেকে 5100, 5100 থেকে 6370। তোমরা দেখবা। হ্যাঁ, আর্থকুইক দেখো, আর্থকুইকটা এখানে দেখিলা ভালো করে। আর্থকুইকটা কীরকম দেখো, এখান থেকে কিছু দেখতে হবে না। আর্থকুইক হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয় আর্থকুইক, সেটা একটা নির্দিষ্ট গিয়ে একটা অ্যাটাক করে, সে নির্দিষ্ট অংশটাকে বলা হয় যেখানে উৎপন্ন হয় তার সেন্টার, আর যেখানে গিয়ে অ্যাটাক করে সেটাকে বলছে এপিসেন্টার। শেষ, এটাই। আর আর্থকুইক মাপা হয় সিসমিক, আর্থকুইক ওয়েভসটাকে বলছে সিসমিক ওয়েভস। সিসমোগ্রাফ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট রেকর্ডস দ্য আর্থকুইক ওয়েভস। হ্যাঁ, ওয়েভস দেখো, দেখো এবার এখানে তোমাকে দেখতে হবে যে পি ওয়েভস অ্যান্ড এস ওয়েভস। এর দুটা ওয়েভস দুটা ভাগ করা যাবে, বডি ওয়েভস অ্যান্ড হচ্ছে যে সারফেস ওয়েভস বা লাভ ওয়েভস বা এল ওয়েভস। তাহলে পি ওয়েভস, এস ওয়েভস অ্যান্ড এল ওয়েভস। পি ওয়েভসটা যেটা থাকে সেটা হচ্ছে তোমার সলিডেও, লিকুইড এবং গ্যাসে তিনটে মাধ্যমেই যেতে পারে। সলিডে বেশি, লিকুইডে কম, গ্যাসে। এই পি ওয়েভসের হচ্ছে কত কিলোমিটার, 7 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে প্রথম ভূমিকম্পের, এই ওয়েভসটাই প্রথম সারফেসে গিয়ে অ্যাটাক করে। আর এস ওয়েভটা হচ্ছে ট্রানভার্স, হ্যাঁ এটা কিন্তু তাড়াতাড়ি যায়, ট্রাভেল ফাস্টেস্ট। আর ক্যান ট্রাভেল অনলি সলিড মিডিয়াম, মানে সলিড। এটা কিন্তু এই পিএফটা কিন্তু সমুদ্র থাকে, এটা হবে কিন্তু সমুদ্রে কিন্তু এস ওয়েভের ফলে ভূমিকম্প হয় না। সমুদ্রে যে সুনামিটা হয় কিন্তু একমাত্র পি ওয়েভসের ফলে, এটা মনে রাখবে। ক্যান ট্রাভেল অনলি সলিডস 4 থেকে 6 কিলোমিটার। আর সারফেস ওয়েভ বা লাভ ওয়েভ বা এল ওয়েভ সব থেকে এটা ভূমিতে যেটা ধ্বংস করে, এটা কজ মোর ডিস্ট্রাকশন, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, স্কেল অফ মেজার, রিক্টার স্কেল, মার্কার স্কেল। মেজার ম্যাগনিচিউড, রিক্টার স্কেল হচ্ছে ম্যাগনিচিউড মাপে, ম্যাগনিচিউড 0 থেকে 1, ইট ইজ এ লিমিটলেস স্কেল, ঠিক আছে। আর মার্কারি স্কেল হচ্ছে মেজার্স ইন্টেন্সিটি, এটা মনে রাখবো, ম্যাগনিচিউড 1 থেকে 11 পর্যন্ত মার্কারি স্কেল। রিক্টার স্কেল আর মার্কারি স্কেলের মধ্যে কী মনে রাখবা। আচ্ছা দেখো, এখানে কাছে কিছু আছে, ইকুইনক্স, এখানে কিছু ইকুইনক্স, এই জিনিসটা তোমরা মনে রাখো, ডাইরেক্ট মুখস্থ করে নাও। ডাইরেক্ট মুখস্থ করে নাও। এখানে কি আমি ডাইরেক্ট মুখস্থ করে দিচ্ছি, অত বুঝতে হবে না, শুধু এটা দেখো। 21শে মার্চ, 21, 23, 22, এটা মনে দেখো। মার্চ থেকে শুরু করবে আর সাথে চলবে, মার্চ থেকে শুরু করেই চলবে। মার্চ, এপ্রিল, মে, জুন, 3টা মাস যোগ করলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, তাহলে 22শে ডিসেম্বর। শুধু 21, 23, 22, 21, 23, 22, এটা মনে রাখবো। মানে মার্চ থেকে শুরু করে 3 করে যোগ করবে। এটাকে বলবো সামার সলিস্টিক, এটাকে বলবো উইন্টার সলিস্টিক, এটাকে ভার্নাল ইকুইনক্স, আর এটাকে বলবে অটামনাল ইকুইনক্স। ভার্নাল ইকুইনক্স, এই ভার্নালটা হয় স্প্রিং সিজনে। এখানে কি হয়, এই ডেট দুটোতে দিন রাত্রি সমান হয়, ইকুইনক্সে দিন সমান হয়। আর যে এখানে 21শে জুন, এটাকে বলছে দিনটা বড় হয়, নাইটটা ছোট হয়, সামারে হয় এটা, তাহলে কে বলছে সামার সলিস্টিক। আর এটা উইন্টার সলিস্টিক্স হচ্ছে যে ডেটা ছোট, নাইটটা বড়, উইন্টার সলিস্টিক্স এটাকে বলছে, ঠিক আছে। আর কিছু দেখতে হবে না। 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ, এদের কী বলছে, ডে অ্যান্ড নাইট ইজ ইকুয়াল ইন দ্য হোল টরিড জোন, ঠিক আছে। তো এখানে তোমরা মনে রাখতে হবে। তো এতটুকুই তোমাদের ছিল ফিজিক্যাল জিওগ্রাফি, এটা পড়ে গেলেই আর কিছু দরকার নেই, জাস্ট একবার দেখে নিয়ে রিভিশন করে নেবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো।